আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং। দুধ ঘন করে নেওয়ার ঝামেলা ছাড়াই পুডিংটি তৈরি করেছি আমি। পুরো রেসিপিতে প্রয়োজনীয় নানান রকম টিপস দেয়া আছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখে নেবেন। আমার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু ফলো করলে একদম পারফেক্ট পুডিং না হওয়ার কোনোই কারণ নেই। তো চলুন রেসিপিতে চলে যাই। একটা ব্যাপার অবশ্যই মনে রাখবেন, পুডিংয়ের মিশ্রণ তৈরি করার আগে আপনাকে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, কারণ ক্যারামেল ঠান্ডা না হলে পুডিংয়ের মিশ্রণ ক্যারামেলের উপরে ঢালা যাবে না। এবার আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে 4 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। এই পাত্রগুলো বিশেষ করে পুডিং তৈরির জন্যই বাজারে কিনতে পাওয়া যায়। বড় থেকে ছোট এরকম 4টা বক্সের একটা সেট ক্রোকারিজের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি এই সেটের সবচেয়ে বড় পাত্রটা নিয়েছি 6টা ডিমের পুডিংয়ের জন্য। এর চেয়ে এক সাইজ ছোট যে পাত্রটি ছিল সেটাতেও করা যেত, সেক্ষেত্রে ক্যারামেলের জন্য 3 টেবিল চামচ চিনি যথেষ্ট, আর আমি এখানে ক্যারামেলের জন্য 4 টেবিল চামচ চিনি নিয়েছি। একটা ব্যাপার খেয়াল রাখবেন, বড় পাত্র নিলে আপনার পুডিংটা পাতলা হবে, আর ছোট পাত্র নিলে পুডিংটা পুরু হবে। পুডিং যেহেতু কেকের মতো ফুলে ফেপে বড় হয়ে যায় না, সেহেতু ছোট পাত্র নিলে সমস্যা নেই। পুডিং তৈরির জন্য আপনি আপনার পছন্দ মতো সাইজের পাত্র নির্ধারণ করবেন। 4 টেবিল চামচ চিনি নেবার পর আমি চুলা অন করে দিয়েছি এবং চুলা থাকবে একদম লো হিটে। আমি কিন্তু চিনির মধ্যে তেল বা পানি কিচ্ছুই দিইনি। ক্যারামেল তৈরিতে শুধুমাত্র চিনিই ব্যবহার করবেন, আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। শুধু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করলে ক্যারামেলটা খেতে অনেক টেস্টি হয়। যখন চিনিটা একটু একটু করে গলতে শুরু করবে, তখন পাত্রটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সঠিকভাবে ক্যারামেলটা পাত্রের চারপাশে ছড়িয়ে দেবেন। ক্যারামেলের কালার হবে লালচে বাদামি। ক্যারামেলের কালার যদি বেশি হালকা হয় তাহলে পুডিংয়ের কালারটা ভালো আসবে না, আবার যদি খুব বেশি গাঢ় রং হয় তাহলে কিন্তু পুডিং একদম তেতো হয়ে যাবে। তো ভিডিওতে কালারটা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকম কালার করবেন। সবটুকু চিনি গলে গেলে চুলা অফ করে পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশে যেন একই পরিমাণে ক্যারামেল ছড়িয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন। ক্যারামেল হয়ে গেলে চুলা অফ করার পর ক্যারামেল খুব দ্রুত জমে শক্ত হওয়া শুরু করে, তাই চুলা অফ করেই একটু দ্রুততার সাথে পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা ছড়িয়ে দেবেন। এরপর ক্যারামেলের পাত্র ও ক্যারামেল সম্পূর্ণরূপে ঠান্ডা হবার পর পুডিংয়ের মিশ্রণ ক্যারামেলের পাত্রে ঢেলে দিবেন। ক্যারামেলের পাত্রে পুডিংয়ের মিশ্রণ ঢেলে দেওয়া মাত্রই বা মিশ্রণ ঢালার আগেই অনেক সময় ক্যারামেলটা ফেটে যায়। ফেটে যাওয়ার শব্দ আপনি শুনতে পাবেন, কিন্তু তাতে ঘাবড়ানোর কিছু নেই। ক্যারামেল ঠান্ডা হবার পর সাধারণত বেশ শব্দ করে ক্যারামেলটা ফেটে যায়। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যারা নতুন রাঁধুনি তারা যেন ঘাবড়ে না যান সেজন্য ব্যাপারটা জানিয়ে রাখলাম। তো আমার ক্যারামেল রেডি, কালারটা একটু খেয়াল করুন। এবার দ্বিতীয় স্টেপ, আমি একটি পাত্রে 6টি ডিম নিয়েছি। উপকরণ, পরিমাণ ও টিপসগুলো খুব ভালোভাবে খেয়াল করুন। ডিমগুলো প্রথমে ফেটে নিচ্ছি। ফ্রিজে রাখা ডিম হলে চলবে না, এবং এখানে যে দুধ ব্যবহার করব সেটাও ফ্রিজের ঠান্ডা দুধ হলে পুডিং ভালো হবে না। দুধ এবং ডিম দুটোই রুম টেম্পারেচারের বা স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। দুধ ও ডিম গরম বা ঠান্ডা কোনোটাই হওয়া যাবে না, একদম স্বাভাবিক তাপমাত্রার থাকতে হবে। খুব বেশি ফেটে নেওয়ার প্রয়োজন নেই। কুসুম ও সাদা অংশ মিশে গেলেই দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। 6টা ডিমের সাথে এই পুডিংয়ের জন্য আমি 1 কাপ দুধ মেশাবো। তো 6টা ডিম ও 1 কাপ দুধের জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি, যেহেতু আমার পরিবারের সবাই ডেজার্টে হালকা মিষ্টি খেতে পছন্দ করে। আপনি চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তাতে এই রেসিপির পরিমাণ নিয়ে কোনো সমস্যা হবে না। তবে এটাও একটু খেয়াল রাখবেন যে ক্যারামেল তৈরিতেও চিনি ব্যবহার করা হবে এবং ক্যারামেলের জন্য পুডিংয়ে কিছুটা মিষ্টি যোগ হবে। তো সেটা বুঝে ও নিজের পছন্দকে মাথায় রেখে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ এলাচ গুঁড়া। এলাচটা আমি শুকনো ফ্রাইং প্যানে হালকা টেলে নিয়ে এলাচের খোসা ও এলাচের ভেতরের দানা সহ গুঁড়ো করে নিয়েছি। এই এলাচের গুঁড়ো আমি বিভিন্ন ডেজার্টে ব্যবহার করি, আর এখানে ব্যবহার করলাম পুডিংয়ের স্বাদ বাড়ানোর জন্য এবং পুডিংটা খেতে যাতে ডিমের আষ্টে গন্ধটা না লাগে সেজন্য। আচ্ছা, এখানে একটা জরুরি কথা না বলে নিলেই নয়, সেটা হচ্ছে আমি পুডিংয়ে গুঁড়ো চিনি ব্যবহার করেছি যাতে চিনিটা দ্রুত মিশে যায়। আর এই যে এইমাত্র এলাচের গুঁড়োটা ডিমে দিলাম, সেটা আসলে আমি ডিমের মধ্যে বেখেয়ালে দিয়ে ফেলেছি। চিনি ও এলাচের গুঁড়োটা আপনারা প্রথমে দুধের মধ্যে মিশিয়ে নেবেন। এরপর চিনি ও এলাচ মেশানো দুধটা ডিমে দিলে খুব সহজেই এবং দ্রুত সবকিছু মিশে যাবে। দুধের চেয়ে ডিম যেহেতু ঘন, তাই হয়তো খেয়াল করেছেন চিনির গুঁড়ো ও এলাচের গুঁড়ো ডিমে মিশতে সময় লেগেছে এবং কিছুটা দলা দলা বা লাম্প হয়েছিল। আসলে সবকিছুই মিশে গিয়েছে, তবে কিছুটা সময় লেগেছে।
তো এই সময়টা বাঁচানোর জন্য এবং কাজটা সহজ করার জন্য চিনি ও এলাচ গুঁড়ো ডিমে না দিয়ে দুধে মিশিয়ে নিয়ে তারপর চিনি এলাচ গুঁড়ো মিশ্রিত দুধটা ডিমে মেশাবেন। তো যাই হোক, রান্না করতে গিয়ে আমরা অনেকেই অনেক সময় বেখেয়ালি দু একটা স্টেপ ভুল করে ফেলি, সেই ভুলটাই আমি করেছি। তো সেই ভুলের জন্য পুডিং বানাতে গিয়ে আপনাদেরও যেন ভোগান্তি না হয় বা কাজটা কঠিন হয়ে না যায়, তাই টিপসটা দিয়ে রাখলাম। আরেকটা কথা, গুঁড়ো চিনির পরিবর্তে আপনি রেগুলার চিনিও ব্যবহার করতে পারেন, তাতে সমস্যা নেই। ডিমের সাথে চিনি ও এলাচ গুঁড়ো মিশে গেলে এবার দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি কিন্তু মোটেও দুধ ঘন করার কোনো ঝামেলার মধ্যে যাইনি। দুধটা যখন ডিমের মিশ্রণে ঢালবো তখন দেখলেই বুঝতে পারবেন দুধ নর্মালি খাওয়ার জন্য আমরা যেরকম 2-3টা বলক তুলে চুলা থেকে নামাই, ঠিক সেই পাতলা দুধটাই আমি এখানে ব্যবহার করেছি। তো অনেকক্ষণ ধরে দুধ জাল দিয়ে দিয়ে দুধ ঘন করে নেওয়ার ঝামেলাটা না করলেও চলছে। তো আপনারা একদম নিশ্চিন্ত মনেই পাতলা দুধটা ব্যবহার করবেন। শুধু এটা খেয়াল রাখবেন যে আমার রেসিপি ও আমার টিপসগুলো হুবহু ফলো করলে অবশ্যই আপনার পুডিং সঠিকভাবে জমবে। মিশ্রণ রেডি। এবার আমি দুধ ডিমের মিশ্রণটা ক্যারামেলের পাত্রে ছেঁকে ঢালবো, যাতে করে মিশ্রণের অপ্রয়োজনীয় অংশগুলো পুডিংয়ে না থাকে। এবার একটি পাত্রে আমি ছোট একটি টাওয়েল রাখলাম। এই টাওয়েলের উপরে পুডিং বাটিটা বসালে জাল দেওয়ার সময় বাটিটা নড়বে না, এজন্যই টাওয়েলটা বসালাম। এই পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা এমন হবে যাতে করে পুডিং বাটির হাফ অংশ বা তার চেয়েও কম অংশ পানিতে ডুবে থাকে। এর চেয়ে বেশি অংশ পানিতে ডোবা যাবে না, সেটা একটু খেয়াল রাখবেন। আর যদি একান্তই এরকম হয়েই যায় যে পুডিং ফুললি কুক হয়নি কিন্তু এই পাত্রের পানিটা শুকিয়ে এসেছে, তাহলে নতুন করে এখানে কিছুটা পানি অ্যাড করে দেবেন, তাতে সমস্যা নেই। তবে পানিটা গরম করে তারপর অ্যাড করবেন। পানিটা যখন গরম হয়ে আসবে তখন এই পাত্রের গরম পানির মধ্যে পুডিংয়ের বাটিটা বসাতে হবে। জাল রাখবো মিডিয়াম হাই হিটে। পুডিংটা হতে আমার লেগেছে পুরো 30 মিনিট। আপনি কোন সাইজের পাত্র নিচ্ছেন এবং চুলার জাল আমি যা বলেছি তার থেকে জালটা কিঞ্চিত কম বেশি হবার কারণে আপনার পুডিংটা হতে 30 মিনিটের থেকে কম বা বেশি সময় লাগতে পারে, সেটা এমন কোনো বিষয় নয়। মিনিট পর বক্সের কাভারটা খুলে বক্সটার একটা পাশ উঁচু করে ধরলে যদি দেখেন যে পুডিংয়ের মাঝখানটা নড়ছে না, তাহলে বুঝবেন পুডিং পারফেক্টলি জমে গিয়েছে। এরপরও সন্দেহ থাকলে পুডিংয়ের মাঝে একটি টুথপিক ঢুকিয়ে টুথপিকটা বের করার পর যদি দেখেন যে টুথপিক ক্লিন আছে, তাহলেও বুঝবেন পুডিং হয়ে গিয়েছে। বেশি ছোট পাত্রে নিলে পুডিংটা যেহেতু পুরো হবে, সেহেতু পুডিংটা জমতে 30 মিনিটের থেকে বেশি সময় লাগতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আর হ্যাঁ, একদম 30 মিনিট পরেই চেক করতে হবে এমনটা নয়, এর আগেও 2-1বার ঢাকনা খুলে একটু চেক করে নেবেন যে পুডিংটার কতদূর কী অবস্থা দাঁড়ালো। পুডিংয়ের উপরে যে হালকা কালো ভাব দেখতে পাচ্ছেন সেটা হয়েছে এলাচ গুঁড়ো দেওয়ার জন্য, এটাতে কোনো সমস্যা নেই। আর আপনি চাইলে এলাচ গুঁড়ো না দিয়ে 6টা ডিমের জন্য হাফ চা চামচ ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, এতেও ডিমের গন্ধটা একদম চলে যাবে আর খেতেও ভালো লাগবে। পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পুডিং বক্সটা ফ্রিজে রেখে দেবেন। 1.5-2 ঘন্টা ফ্রিজে রাখার পর পুডিংটা মোল্ড থেকে বের করবেন। এর আগে আনমোল্ড করলে বা গরম অবস্থায় পুডিংটা মোল্ড থেকে বের করলে পুডিং ভেঙে যাবে। আমি পুডিংটা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা হবার পর পুডিংটা বের করলাম। এবার পুডিংটাকে আমি আনমোল্ড করব। কিভাবে আনমোল্ড করছি সেটা একটু খেয়াল করুন। আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি। পুডিংয়ে যে তরল ক্যারামেলগুলো দেখছেন, চাইলে আপনি ওগুলো ফেলে দিতে পারেন, তবে আমি ফেলে দিই না, কারণ এই তরল ক্যারামেলগুলো আমার খেতে খুব মজা লাগে। তো হয়ে গেল দারুণ স্বাদের ক্যারামেল পুডিং। আশা করছি প্রয়োজনীয় সব টিপস পেয়ে গিয়েছেন। এরপরও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।